আজকের নাটক কান্নার শব্দ। কাহিনী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক কান্নার শব্দ। কতদিন আর কতদিন এই যন্ত্রণার জীবনকে আমাদের বয়ে বেড়াতে হবে অরু? আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব কারোর কাছে মুখ দেখাবার রাস্তাটুকু সে রাখেনি, অথচ মামলাটাও চালিয়ে যাচ্ছে পাঁচটা বছর ধরে। কিছুতেই রেহাই দিচ্ছে না তোকে, যাতে তুই নতুন জীবন শুরু করতে পারিস আবার। মা তো ঠিক কথাই বলছে ভাইয়া। যে সম্পর্কটার কোনো মানেই হয় না, সেটাকে কেনই বা বয়ে নিয়ে বেড়াতে হবে আমাদের সবাইকে? হ্যাঁ, না জানি আর কত কুমতলব আছে ওর মনে, নইলে কিছুতেই কেন মামলাটা নিষ্পত্তি হতে দিচ্ছে না? কি হলো? তুই কেন চুপ করে আছিস ভাইয়া? তোর উকিল কেন চাপ দিচ্ছে না ওকে? আশ্চর্য তো। কলকাতার একজন নামকরা সাইকিয়াট্রিস্ট আমাদের বাড়িতে এসে নিজের চোখে সব দেখে পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখে দিয়ে গেলেন যে পেশেন্ট একজন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগী, যখন তখন ভায়োলেন্ট হয়ে যায়, টেন্ডেন্সি আছে সেলফ হার্মিংয়ের, যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্পটও করতে পারে, এমনকি নিজের ছেলেকেও গলা টিপে মেরে ফেলতে তার একটুও হাত কাঁপে না। তবুও ওই বদ্ধ পাগল বউয়ের সঙ্গে ডিভোর্সটা করাতে এত সময় কেন লাগাচ্ছে তোর উকিল? শুধু কারি কারি ফিজ নিচ্ছে। আসল কথাটা হলো, কোনোভাবে ওই মেয়ে আমাদের বাড়িতে ঢুকতে চাইছে। ঠিক বলেছ মা। এর আগে তো বার কয়েক বাড়ির সামনে এসে কলিং বেল বাজিয়ে দরজায় ধাক্কা দিয়ে সিন ক্রিয়েটের চেষ্টা করতেও ছাড়েনি। আসলে চেয়েছিল কি জানো তো, পাড়ার লোকের সামনে নিজেকে অসহায়, অত্যাচারিত প্রমাণ করতে। ভাগ্যিস তখন উকিলবাবু পরামর্শ দিয়েছিলেন দরজাটা না খোলার, তাই প্রতিবারই ভেতর থেকে চেঁচিয়ে বলেছি, মামলা কোর্টে চলে গেছে, যা হবার সেখানেই হবে। উফ বাপরে, একবার ঢুকতে পারলেই আমাদের সবার নামে 498-এর কেস ঠুকে দিত মা। ওমের পক্ষে সবই সম্ভব, নইলে আমার মা বাবার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানাতে আসে। তোমরা একটু থামবে? এখনো এত গায়ে লাগে তোর ভাইয়া? হ্যাঁ, তার মানে তোর এখনো যথেষ্ট দুর্বলতা আছে ওর প্রতি। আজ আমার উকিল গোপাল চক্রবর্তী ওর চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন আমায়। কেন? মণিদীপা মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি হয়েছে। হ্যাঁ, আর এত আনন্দের খবরটা এতক্ষণে দিচ্ছিস তুই? তা হঠাৎ মহারানীর এমন সুবুদ্ধির উদয় হলো যে? 10 লক্ষ টাকার জন্য। ও, এতদিন তার মানে মামলা চালিয়ে গেছে শুধু দরটা বাড়ানোর জন্য। সত্যি অরু, ভালোবেসেছিলি বটে একখানা মেয়েকে, সংসারের কোনো ব্যাপারেই হুঁশ ছিল না ওর, কোনো কালেই ছিল না। থাকবে কি করে মা? ও তো ছিল ওদের কলেজ কুইন। এইসব মেয়ে কি আর সংসার করার মেয়ে হয়? দুদিন সংসার খেলা খেলে, তারপর আবার আরেকজনের ঘরে ঝুলে পড়ে। নিজের ছেলের ওপরেই কোনো মায়া নেই, নইলে অতটুকু ছেলেকে ছেড়ে চলে যেতে পারে কোনো মা? যাক বাবা, শান্তি। তাহলে শেষ পর্যন্ত তোদের মিউচুয়াল ডিভোর্সটা যে হচ্ছে, সেটা ভেবেই আমার দারুণ আনন্দ হচ্ছে। বাবা, কি তুমি আবার পড়তে পড়তে উঠে এলে কেন রিজু? পাশের ঘর থেকে আমি সব শুনেছি বাবা। কি শুনেছ? তোমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই না বাবা? রিজু, এটা হয়ে গেলে মা তো সারা জীবনের জন্য আমাদের থেকে দূরে চলে যাবে, না বাবা? যাবেই তো। এটাই তো আমরা এতদিন চেয়েছি রিজু। কেন তুই চাসনি যে মা তোকে 4.5 বছর বয়সে ফেলে চলে গিয়েছিল, তাকে জীবন থেকে সম্পূর্ণ মুছে ফেলতে? দিদি চুপ কর, আমাকে রিজুর সঙ্গে কথা বলতে দে। রিজু শোনো, তোমার মায়ের ছাড়াছাড়ি হচ্ছে আমার সঙ্গে। ডিভোর্স হয় স্বামী আর স্ত্রীর মধ্যে, কিন্তু মায়ের সঙ্গে ছেলের তো কখনো ডিভোর্স হয় না বাবা।
তাই তোমার মা তোমারই থাকবে সোনা। না, থাকবে না। আমি জানি আমার স্কুলের বন্ধুদের অনেকের মা বাবার এইরকম হয়েছে। কি হয়েছে তাদের? ওই যে তোমরা বলছিলে মিউচুয়াল ডিভোর্স, ওদের সবার মা আর আসে না, রিজু, রিজু শোনো, একেবারেই দূরে চলে গেছে। আমি জানি মা আর কোনোদিনও আসবে না, কোনোদিনও না। রিজু, রিজু শোনো, রিজু, রিজু শোনো। অর্ডার অর্ডার অর্ডার। বাদী প্রদীপ দত্ত বনাম বিবাদী কৃষ্ণ দত্ত হাজির। হাজির এই তো। আপনাদের মামলা ডাক হয়েছে ফাইনাল হিয়ারিং ফর মিউচুয়াল ডিভোর্স। তাড়াতাড়ি করতে বলুন ওদের, আজ অনেকগুলো কেস আছে। এই যে স্যার বলছি, চলে আসুন উইটনেস বক্সে, তাড়াতাড়ি করুন। কবে বিয়ে হয়েছিল? 16 বছর। এতদিন বাদে ডিভোর্স চাইছেন? আচ্ছা 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 আচ্ছা। কি ব্যাপার মশাই, আপনার তো রাস্তায় এত দেরি হলো কেন? ওই দিকটা দেখছেন, ওদিকটা কে বসুন। আচ্ছা আচ্ছা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, বুঝেছেন? ওই যে দেখছেন, ওই যে পেশকার, হ্যাঁ, ওই মামলার বাদী বিবাদীর দুপক্ষের নামটা ডাকবে, হ্যাঁ, আর তারপরে ওই দেখুন না, নাম ধরে ডাকছে। ওই যাদের নাম ধরে ডাকা হচ্ছে সেই সব স্বামী স্ত্রী উইটনেস বক্সে উঠে পাশাপাশি দাঁড়াচ্ছেন শেষবারের মতন। তবে বেশিক্ষণের জন্য নয়, জাস্ট ফর্ম্যালিটি। দু একটা প্রশ্ন জজ সাহেব করবেন বড় জোর, বুঝেছেন? তারপরেই মিউচুয়াল ডিভোর্সের আবেদনে সই করে দিচ্ছেন, ব্যাস। ও ও আচ্ছা। তারপর প্রাক্তন স্বামী স্ত্রী হয়ে ওই উইটনেস বক্স থেকে নেমে আসছেন ওরা। কি মশাই, ঘামছেন কেন? হ্যাঁ, ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। এটা সিম্পল ব্যাপার, সিম্পল। না মানে আসলে দেরি হয়ে গেছিল বলে ওই ছুটতে ছুটতে এসেছি তো, আর গরমটাও আজকে বড্ড পড়ছে, সাংঘাতিক। যা বলেছেন। আচ্ছা ঠিক আছে, যান যান, বসুন গিয়ে। যা ভিড়, জায়গা পান কিনা দেখুন। আসলে কি বলুন তো, ওই সাংবাদিক আর ল কলেজের ছাত্রছাত্রীরা চলে আসে তো গ্যালারিতে বসে মামলা দেখার জন্যে, তাই ভিড়টা বেশি হয়। আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আমি ততক্ষণে দেখে আসি আপনাদের কেসটা কত নম্বরে রয়েছে, বুঝেছেন? আচ্ছা আপনি বসুন। তিল ধারণের জায়গা নেই দেখছি। ওদিকটা একটু একটু এগিয়ে দেখি, কিন্তু মণিদীপা কোথায়? আরে ওই তো, ওই তো। ও, আপনি ফিরে এলেন যে? আরে ফিরে এলাম কি সাধ করে মশাই, বলছি এখন যেন মণিদীপা দেবীর সঙ্গে বাড়তি কোনো কথা বলতে যাবেন না, নতুন করে আর কোনো ইস্যু যেন তৈরি না হয়। বুঝেছি, বুঝতে পেরেছেন? বুঝেছি। খেয়াল রাখবেন। হ্যাঁ, বলেছিলাম না, বসার সুযোগ হবে না বলেই মনে হচ্ছে। হ্যাঁ, দেখেছেন, বুঝতে পারছেন না? যাচ্ছি। হ্যাঁ, মণিদীপা ওই তো বাঁদিকে বেঞ্চের ধারে বসে রয়েছে জড়সড় হয়ে, কিন্তু ও এদিক ওদিক তাকিয়ে কাউকে যেন খুঁজছে। আচ্ছা, ও কি ওর উকিলকে আরে ওই তো, ও তো আমার দিকে তাকালো, চোখ সরাচ্ছে না। উমা, ও সরে বসলো বেঞ্চে, ওর পাশে একটু জায়গা হয়ে গেল, আমার জন্য জায়গা করে দিল। যাব, বসবো, কিন্তু উকিল যে বললো মানে যার বিরুদ্ধে মামলা তার পা দুটো ভীষণ ব্যথা করছে। না, আর ভাবতে পারছি না, যাই গিয়ে বসেই পড়ি। এখনো তো প্রাক্তন হয়ে যায়নি। আজ কত বছর পর পাশে বসলাম, এত কাছে মনি, কিন্তু কথা বলার জোরটা ভেতর থেকে আসছে না তো। কখনো কি ভাবতে পেরেছিলাম এমন একটা দিন আসবে? সেই দিনগুলো কি তবে স্বপ্ন ছিল? উফ, আজ তোমাকে লাল শিফন শাড়িটা পরে যা লাগছে না মনি, ইচ্ছে করছে
না 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 না, একদম না, একদম না। কেন? আগে শোনো না, এটা ধরো। এটা কি? শেভিং কিট? ও, আফটার শেভ লোশন? বাট ওয়াই? আই এম এ বিয়ার্ডেড পারসন। ওই খোঁচা খোঁচা দাড়ি আমার একদম না পছন্দ। হ্যাঁ, এবার থেকে না এটা ইউজ করবে, বুঝেছো? এইটা? ছোটবেলা থেকেই এই আফটার শেভ লোশনটার গন্ধটা না আমার ভীষণ প্রিয়, ভীষণ। আমার বাবাও তো ব্যবহার করে এটা। আমাদের ছাদে যে লাভ বার্ডস গুলো পুষেছো না তুমি, আমার না ওদের দেখলে খুব হিংসা হয়, জানো তো? কেন কেন কেন? কারণ ওরা ওদের সঙ্গীদের কখনো দূরে ঠেলে দেয় না, সবসময় কাছাকাছি কাছাকাছি থাকে। পারি না। এই জানো, মা বোধহয় ব্যাপারটা লক্ষ্য করেছে, জানো? সেদিন বলছিল এবার সিরিয়াসলি নতুন সদস্য আনার কথা ভাবতে। এর মধ্যেই সবে তো বিয়ের 6 মাস কাটলো। আমি ভাবছিলাম কিছুদিন চাকরি টাকরি করে তারপর। আর ওরও আমার বাপের বাড়ির অবস্থা তো তুমি সব জানো। বাবার পেনশনটুকুই যা ভরসা। আগে তো আমি টিউশনি করে কিছুটা হেল্প করতাম। ওর জন্য ভেবো না, আমি তো আছি। কিন্তু মা যখন বলছে তখন তো আমি সেটা ইগনোর করতে পারবো না। আর তুমি সেটা ভালো করে জানো মনি। ওরু, ওরু, একবার শুনে যা। হ্যাঁ, বলো মা, কিছু বলবে? অফিস থেকে ফিরেই রোজই তো তোদের ঘরে চলে যাস, তা বৌমা তোকে চাটা দেয় তো? আসলে ও তো রিজুকে নিয়ে ব্যস্ত থাকে। রিজু বায়না করে, ওকে ভোলায়, তারপর ওকে খাওয়ায়, তাই আর কি। সে তুই বলার আগেই আমি বুঝেছি। সারাদিন খাটাখাটনি করে এসে এক কাপ চাও যদি না পায় মানুষ। ওতে আমার অসুবিধা হয় না মা। আর অসুবিধে? যা তাহলে বউয়ের খিদমত খাটকে যা। আসলে মানে থাম থাম, তুই যত সব আধিক্যতা। আমাদেরকে ছেলেপুলে হয়নি কোনো কালে? তখন কি বাচ্চা সামলাতে গিয়ে স্বামী সংসার সব একেবারে লাটে তুলে দিয়েছিলাম? এসব হলো কাজে ফাঁকি দেবার ফন্দি। সকালে অফিস যাবার সময় কি তোর হাতের কাছে সবকিছু গুছিয়ে দেয় তোর বউ? রিজু হওয়ার আগে পর্যন্ত দিত। রাখ, আজ বলে তো নয়, আগেও সংসারের কোনো দিকে মন ছিল না ওর। আর ছেলেকেই বা কি সামলাচ্ছে কে জানে। সবই আমার নজরে পড়ে। ওরু শোন, যে কথাটা বলতে তোকে ডাকলাম, কাল থেকে অফিস ফেরত আগে আমাদের ঘরে আসবি। আচ্ছা। ফ্রেশ হয়ে চাটা খেয়ে টিভি দেখে আমাদের সাথে গল্প করে তারপর যাবি তোদের ঘরে, বুঝেছিস? আচ্ছা। অফিস থেকে তো অনেকক্ষণ ফিরেছো, গলা পেয়েছিলাম। এতক্ষণে ঘরে এলে যে? মা ডাকলো, তাই ওখানেই চা খেয়ে টিভি দেখে গল্প করে একেবারে ডিনার সেরেই এলাম। কিন্তু অরু, আমারও তো কিছু কথা থাকে তোমার সঙ্গে। সেগুলো তাহলে কখন বলবো বলো? এভাবে এভাবে আমিও তো আর পারছি না। সব কিছুতেই আমাকে দোষী করার এই প্রবণতাটা যেন ইদানিং আরো বেড়ে গেছে। কি হলো কি হলো জবাব দিচ্ছ না যে? এই অরু, কি হচ্ছে এটা? কি রাত বিরুদ্ধে চেঁচাচ্ছ কেন? আমি খুব টায়ার্ড। সকালবেলা উঠে অফিস যেতে হবে তো, আজ একটু তাড়াতাড়ি শুতে হবে। যাও, আলোটা নিভিয়ে দাও। থামাও না ওকে। রাতটুকু যদি ঠিক মতো ঘুমোতে না পারি তাহলে তো সারাদিন অফিসে ঢুলবো কাজ করতে করতে। বাবা বাবা কাঁদে না বাবা, চুপ করো চুপ করো বাবা, চুপ করো চুপ করো। এই তো হ্যাঁ, এই তো আমি আছি। এই তো কাঁদে বাবা। শোনো, কাল থেকে আমি মার ঘরেই শোবো। অর্ডার অর্ডার অর্ডার। বাদী সৌমেন নাগ বনাম বিবাদী সোনামণি নাগ হাজির। অরুণাক্ষর শরীর থেকে আমার
পছন্দের সেই আফটার শেভ লোশনের গন্ধ ভেসে আসছে। আচ্ছা, ও এখনো এই লোশনটা ব্যবহার করে, কিন্তু কেন? আজও কি আমি ওর মনে রয়ে গেছি বলে? দূর, এইসব কি ছেলে মানুষই চিন্তা করছি আমি। আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা প্রাক্তন হয়ে যাব। সেটাই তো সত্যি, সেটাই তো বাস্তব। কত রোগা হয়ে গেছে মনিদীপা। শিফন শাড়ি পরলে আগে কেমন ওর গায়ের সঙ্গে লেপটে থাকতো, আর আজ ছাদের সেই লাভ বার্ডস গুলো কেমন আছে? কিছু বললে? হ্যাঁ, বলছিলাম যে লাভ বার্ডস গুলো পুষেছিলাম ছাদের খাঁচায়, মরে গেছে। ও, দানা পানি দেওয়ার তো কেউ ছিল না। মা তো রিজুকে সামলাতে হিমশিম খেত তুমি ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসার পর। 4.5 বছরের বাচ্চার বায়না তো আর কম নয় মনি। কি সব দিন গেছে তখন বলো। উফ, তোমার সেই অগ্নিমূর্তি দেখে সবাই সেদিন আমরা ভীষণ ভয় পেয়েছিলাম। আমি তো পালিয়ে বেড়াতাম বন্ধুদের বাড়ি বাড়ি। কলিগরা খবর দিত পুলিশ নাকি আমাকে খুঁজছে, যে কোনো দিন তুমি আমাকে অ্যারেস্ট করাতে পারো। মোবাইলটা পর্যন্ত অফ করে রাখতাম পাছে পুলিশ ট্র্যাক করে। রিজুকে ঘুম পাড়িয়ে মা বাবাও সারা রাত জানলায় দাঁড়িয়ে থাকতো ঠায় পুলিশের আসার আশঙ্কায়। এই অবস্থায় কি আর ছাদের খাঁচায় রাখা লাভ বার্ডসদের কথা কারো খেয়াল থাকতে পারে মনি? আর আমার দিনগুলো কেমন করে কেটেছে একবারও জানতে ইচ্ছে করে না তোমার? তোমরা শুধু আমার বাস্ট করাটাই বড় করে দেখছো, কিন্তু কেন আমাকে বাস্ট করতে হয়েছিল সে কারণ তো কখনো খুঁজতে চাওনি। স্বামী হিসেবে তুমি কি একবারও খোঁজ নিতে আমার? হ্যাঁ, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা জানতে চাইতে? হ্যাঁ, আমি বলতে গেলেও শুনতে চাওনি। আর আমাদের দেখাই বা হতো কখন? রাতেও তো এক কলে শুতে না। ক্রমাগত মেন্টাল টর্চার সহ্য করতে করতে একদিন তোমার দিদিকে বলে ফেলেছিলাম। আর তিনি 7 কাহন করে তা বলেছিলেন তোমার কাছে আর তোমার মা বাবার কাছে। এই তোমার উকিল আসছেন এদিকে। এই তো ও, আপনারা দুজনেই এখানে? না মানে আসলে বসার জন্য তো আর কোনো জায়গা পেলাম না। আচ্ছা বেশ, শুনুন, এরপরেই উঠবে আপনাদের কেসটা। যেমন বলেছিলাম, সময় লাগবে না একেবারে। যেমন এগরি করেছেন দুজনে, ঠিক তেমনি বলবেন। আমি ওদিকটাই আছি। হ্যাঁ, আমার পাশে বসাটা তোমার উকিল পছন্দ করেননি। ছাড়ো তো। সেদিন আমরা নিজেদের ইগো যদি ছাড়তে পারতাম, বিরাট সিন ক্রিয়েট হলো। আর আমি রাগের মাথায় বেরিয়ে এলাম তোমাদের বাড়ি ছেড়ে। আমার সব থেকে কোথায় লেগেছিল জানো মরু? তুমিও সেদিন আমার পক্ষ নিয়ে একটা কথাও বলনি। আমার তখন যা মনের অবস্থা, ভেবেছিলাম আত্মহত্যা করবো, কিন্তু ছেলেটার কথা ভেবে পারিনি গো। মনের কোণে একটা কি আশা ছিল তুমি হয়তো আমাকে ফিরিয়ে নিতে একবার আসবে। আমি তো তোমার মনি ছিলাম ওরু। কেন একবারও এলে না ওরু? মনি জল খাবে? এই না, এই বোতলটা নাও, খাও। আসলে মনি আমি বোকা ছিলাম, তাই বুঝতে পারিনি। প্রথম থেকে আমি তোমাদের বাড়ির সবারই অপছন্দের পাত্রী ছিলাম। মনি, কোটের মধ্যে এসব? আমাকে ও বাড়ি থেকে বরাবরের মতো তাড়ানোর জন্য এত মেন্টাল টর্চার, যাতে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে
আমি নিজেই বেরিয়ে যাই ওখান থেকে। আর বেরোনোর সঙ্গে সঙ্গেই ও বাড়ির দরজা বন্ধ হয়ে গেল আমার জন্য। একজন সাইকিয়াট্রিস্টকে পর্যন্ত তোমার বন্ধু সাজিয়ে এনে আমাকে দেখাতে কসুর করেনি তোমার বাড়ির লোক। কি ভেবেছিল আমি ওদের চালটা ধরতে পারিনি? তিনি রায় দিয়ে গেলেন আমি নাকি বদ্ধ পাগল, ভায়োলেন্ট। তার মানে পুরোটাই সাজানো বলতে চাইছো, তাই তো? কিন্তু মনি, ছেলেটাকে দেখার জন্য তুমি একবারও আসবে না এটা কিন্তু আমি ভাবতে পারিনি। গিয়েছিলাম 3বার গিয়েছিলাম, কিন্তু দরজা খোলা হয়নি। ভেতর থেকে তোমার মা চেঁচিয়ে বলেছেন কোর্টে কেস চলছে, যা হবার ওখানেই হবে। আসলে উকিল বাবুই বলতে বলেছিলেন, পাছে তুমি বাড়িতে ঢুকে বাবার নামে শ্লীলতাহানির কেস টেস ওইসব দিতে পারো সেই ভেবে। চুপ করো, তুমি চুপ করো। আর কত নিচে নামাবে আমাকে? হ্যাঁ, ওরা না চিনুন, কিন্তু তুমি ওকে আমাকে চিনতে না ওরু? হ্যাঁ মনি, কেন এই 5 বছর ধরে তোমাকে ডিভোর্স দিতে চাইনি জানো? কেন? পাছে তুমি আবার বিয়ে করো, তাহলে যে আমার ছেলেটার দুঃখ আরো বাড়বে, সেই জন্য। তাই তো শপিং মলে কাজ করেছি, যাতে মামলা চালাবার খরচটা অন্তত তুলতে পারি। আর পুজোর সময় ওই শপিং মলে আমরা গিয়েছিলাম, রিজু হঠাৎ দেখে ফেলেছিল তোমায়। তারপর জানো রিজুর সে কি কান্না, মার কাছে যাবো। জানি ওরু, আমি শুনতে পেয়েছিলাম ওর কান্না। ছেলের কাস্টাডি চাইলে না কেন? আমাদের বাড়ির যে আর্থিক অবস্থা, তাতে কি রিজুকে সেভাবে মানুষ করতে পারতাম? তাই চাইনি। জানতাম ও তোমার কাছেই ভালো থাকবে। আজ যখন ছেলের 10 বছর বয়স হতে চলল, তখন হঠাৎ ডিভোর্স দিতে রাজি হলে যে? কেন? শুধু 10 লক্ষ টাকার জন্য? ধরে নাও সেই জন্যই। বাহ, চমৎকার। নতুন জীবন শুরু করছো তাহলে মানে? তাই জন্যই খোরপোশের মামলা করনি। তুমি আমাকে দয়া দেখাচ্ছ? এবার কতদিনের সংসার? আর এই নতুন বরকে যখন ডিভোর্স করবে, তখন নিশ্চয়ই আরো মোটা টাকা চাইবে। অরুণাক্ষ, আজ বুঝতে পারছি আমাকে তো তুমি চিনতেই পারোনি কোনোদিন। ভালোবাসা তো দূরের কথা। সত্যি কথাটা বলেছি বলে খুব গায়ে লাগছে, তাই না? না, তোমার ধারণাটাই ভুল। হ্যাঁ, ভুল। তোমার এই ভুল ধারণা নিয়ে তুমি থাকতেই পারো, কিন্তু যেহেতু আজ আমাদের সম্পর্কের শেষ দিন, তাই বলছি। বলো। যদিও বিশ্বাস করা বা না করাটা তোমার নিজস্ব। হ্যাঁ, ওই 10 লাখ টাকার জন্যই আমি ডিভোর্স দিচ্ছি, কারণ টাকাটা এই মুহূর্তে আমার চিকিৎসার জন্য খুব প্রয়োজন। ওরু, চিকিৎসা? কিসের চিকিৎসা? ব্রেস্ট ক্যান্সার। কি বললে? আস্তে কথা বলুন, অর্ডার। ছেলের কাস্টাডি সেই কারণেই আরো চাইনি, কারণ আমি চেয়েছিলাম ছেলে আমাকে ঘৃণা করুক, ভাবুক মা তাকে একটুও ভালোবাসেনি, কোনো দিনও না। তাই কাস্টাডি চাইনি। তাহলে হয়তো আমি মরে গেলে সেইভাবে কষ্ট পাবে না রিজু। কিন্তু তোমার ছেলে তোমাকে আজও চায় মনি। আমাদের মিউচুয়াল ডিভোর্স হবে ও শুনেছে, মায়ের সঙ্গে চির বিচ্ছেদ হবে ভেবে ভেতরে ও কিন্তু খুব কষ্ট পাচ্ছে মনি। রিজু, আমি জানতাম তুই তোর মাকে ভুল বুঝবি না। রিজু, চলো মনি। কোথায়? তুমি আমার হাত ধরছো কেন? ছাড়ো। ভেবেছো তুমি চিরটা কাল তুমি একাই সব সহ্য করে যাবে? আমাকে প্রায়শ্চিত্তের একটু সুযোগ দেবে না? চলো আমার সঙ্গে। বনাম বিবাদী মণিদীপা সেনগুপ্ত হাজির।
আপনাদের মামলার ডাক হয়েছে। ফাইনাল হিয়ারিং ফর শুনতে পাচ্ছ ওরু? আমাদের ডাকছে যে চলো চলো, দেরি হয়ে যাবে যে। দেরি তো হয়েই গেছে মনি, সত্যি অনেক দেরি হয়ে গেছে। তোমার, আমার, রিজুর, আমাদের সকলের জীবন থেকে 5-5টা বছর যে নষ্ট হয়ে গেছে মনি। কি বাবু মনিদেবা দেবীর হাত ধরে কোর্টরুম থেকে বেরিয়ে যাচ্ছেন কেন? বাবু, আরে আপনাদের মামলার ডাক এসেছে যে, শুনতে পাচ্ছেন? বাবু, অরুণাক্ষ সেনগুপ্ত, মণিদীপা সেনগুপ্ত উইটনেস বক্সে আসুন। আমাদের আমাদের ডাকছে ওরু। ডাকুক মনি, অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি। আবার তো তোমাকে হারাতে পারবো না। সব ভুল বোঝাবুঝিকে পেছনে ফেলে আর একবার যাবে মনি তোমার অরুর সঙ্গে। ওরু, 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 এই ডাকটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি ওরু। আর আজ যখন সত্যি সে ডাক এসেছে, তখন যাব না ওরু, যাব না। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেন কেন এত তাড়া কিসের? বারে আমাদের ছাদের খাঁচার জন্য নতুন লাভ বার্ডস কিনতে হবে না? চলো। লাভ বার্ডস, আমরা 3 জনে মিলে ওদের খেয়াল রাখবো। এবার ওদের কিছুতেই মরতে দেব না। দেখো মনি, এবার ওরা ঠিক বাঁচবে, সমস্ত মন প্রাণ ভরে ওরা বাঁচবে মনি। অরুণাক্ষ সেনগুপ্ত, মণিদীপা সেনগুপ্ত উইটনেস বক্সে আসুন। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নাটক কান্নার শব্দ এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন উকিল অসীম মুখোপাধ্যায়, পেশকার প্রবীর ব্রহ্মচারী, জজ সাহেব দীপেন ভট্টাচার্য, অরুণাক্ষর মা বাণী মুখোপাধ্যায়, অরুণাক্ষর দিদি এনা সেনগুপ্ত, রিজু দেবায়ুধ মিত্র, অরুণাক্ষ অরুময় বন্দ্যোপাধ্যায় ও মণিদীপা আম্রপালি ঘোষ। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস।